বন্যা দুর্গত এলাকায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ, ত্রাণের দিকে তাকিয়ে বানভাসীরা। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শিরোনাম শুনছিলেন, চলে যাও পুরো খবর। খুলনার খানজাহান আলীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে 4 জন হয়েছে, গুলিবিদ্ধ আরও 5 জন। খানজাহান আলীর পূর্ব মশিয়ালিতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এর এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হন দুই পক্ষের 9 জন। তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান গোলাম রসুল ও নজরুল শেখ। গুলিবিদ্ধ 6 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সাইফুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়। এদিকে হত্যাকাণ্ডের পর উত্তেজিত গ্রামবাসী খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক জাকারিয়া শেখ সহ তার 2 ভাই, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাফরিন শেখ এবং মিল্টন শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের 9টা রোগী হচ্ছে গানশট ইনজুরি আসছে। এর ভিতরে 3টা রোগীর অবস্থা খুবই খারাপ। একটা রোগী হচ্ছে ফেসে ইনজুরি হয়েছে এবং এইটা অনেক খুব বড় একটা ইনজুরি এবং তার হচ্ছে জিসিএস কম মানে সে অজ্ঞান। বিবদমান দুই পক্ষের মধ্যে আর কি গ্রামবাসীর মধ্যে অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে বিবাদ চলছিল, সেটারই একটা হলো বিস্ফোরণ আজকে ঘটেছে। করোনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর 3 দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাকে আবার আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। এদিকে সাবরিনা ও জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরীকে বৃহস্পতিবার মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে ভুয়া রিপোর্টের বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রোববার গ্রেপ্তার করা হয় ডাক্তার সাবরিনাকে। পরদিন সোমবার তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চাকরি থেকে সাময়িক বরখাস্ত বেসরকারি সংস্থা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার প্রতিষ্ঠান জেকেজির বিরুদ্ধে করোনার 15,460টি ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ আনে পুলিশ। ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কী ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কী পরিমাণ ভুয়া কী পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না। তো আবারও তাদেরকে মুখোমুখি করব। সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব, তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানবো এবং তাদের আরও যে আসামিগুলো রয়েছে পলাতক তাদেরকে ধরারও চেষ্টা অব্যাহত আছে। ভারত পালাতে সাতক্ষীরার দালাল ফেরদৌসের সঙ্গে 50 লাখ টাকা চুক্তি করেছিলেন রিজেন্ট চেয়ারম্যান শাহেদ। এতে 11 জুলাই শাহেদকে সাতক্ষীরায় নিয়ে যায় ফেরদৌস। 15 জুলাই পর্যন্ত রাখা হয় একটি মাছের ঘেরে। নৌকায় সীমান্ত পার করিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক দালাল বাচ্চুকে। এসব তথ্য দিয়েছে র্যাব গোয়েন্দারা। পাশাপাশি ফেরদৌস ও বাচ্চু ছাড়া শাহেদকে 6 থেকে 15 জুলাই পর্যন্ত আত্মগোপনে যারা সহায়তা করেছে, র্যাব খুঁজছে তাদেরকেও। সাতক্ষীরার দেবহাটার লবঙ্গবতী খালে অভিযান চালিয়ে বুধবার গ্রেপ্তার করা হয় রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে। সেখান থেকে ঢাকার র্যাব সদর দপ্তরে আনা পর্যন্ত কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর মাধ্যমেই জানা গেছে শাহেদের আত্মগোপনের নানা তথ্য। র্যাব গোয়েন্দারা জানাচ্ছে 6 জুলাই রিজেন্ট হাসপাতালের অভিযানের রাতেই ঢাকা থেকে মহেশখালী আত্মগোপন করে শাহেদ। সেখান থেকে যান কুমিল্লায়, কুমিল্লা থেকে ঢাকা হয়ে সাতক্ষীরায়। সেখানে স্থানীয় দালাল ফেরদৌসের সঙ্গে ভারত পালাতে চুক্তি হয় শাহেদের। আর এই কাজের দায়িত্ব দেওয়া হয় বাচ্চু মাঝিকে। ফেরদৌস নামে এক ব্যক্তি যে 50 লাখ টাকার বিনিময়ে শাহেদের সঙ্গে তার আলাপ আলোচনা হয়। এই বিষয়টি পরবর্তীকালে এবং আমাদের নজরে আসলে আমরা ব্যাপারটি খতিয়ে দেখব। জিজ্ঞাসাবাদে খোঁজ পাওয়া উত্তরার গোপন আস্তানাটি শাহেদ খুলেছিলেন চলতি মাসেই। আত্মগোপনে যাওয়ার দিনও সেখানে যান তিনি। এই মাসে বাড়ানো ছিল 2 দিনে আসছিল, এই লাতে আমি জানি। র্যাব জানাচ্ছে উত্তরার আস্তানা থেকে উদ্ধার হওয়া জাল নোট পাওনা শোধে ব্যবহার করতেন শাহেদ। জাল নোট ফেরত দিতে এলে দেয়া হতো মামলার হুমকি। যারা তার কাছে টাকা পেত তাদেরকে সে এই ধরনের টাকা দিয়ে সে প্রতারণা করত এবং যখন ফলশ্রুতিতে কখনো ধরা পড়তো এটা জাল টাকা, তখন তিনি শাহেদ তাদেরকে বলতেন আপনারা মামলা করেন। এরকম ভুক্তভোগীর অনেক অভিযোগ ইতিমধ্যে আমরা পেয়েছি।
এদিকে শাহেদের অস্ত্র ও জালনোট উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র্যাব। এ নিয়ে শাহেদের বিরুদ্ধে ৬২টি মামলা দায়ের হলো। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিতে রাজি সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম। একই সঙ্গে বলছেন, চুক্তি প্রশ্নে অধিদপ্তরকে কোনো ধরনের মৌখিক নির্দেশ দেননি তিনি। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির ব্যাখ্যা যাচাই বাছাই করা হচ্ছে। লাইসেন্স ছাড়া কিসের ভিত্তিতে রিজেন্টকে কোভিড বিশেষায়িত হাসপাতাল করার অনুমতি দেওয়া হলো তা নিয়ে মন্ত্রণালয়, অধিদপ্তর ও সাবেক স্বাস্থ্য সচিবের মধ্যে চলছে মতবিরোধ। মন্ত্রণালয়ের চাওয়া ব্যাখ্যার জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেছেন, তখনকার স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি হয়েছে। গত মাসে পদোন্নতি হওয়ায় এখন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে কাজ করছেন আসাদুল ইসলাম। তবে তার দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এ বক্তব্য অযৌক্তিক। এটা তো অফিসিয়াল বিষয় এবং এটা অফিসে মিনিস্ট্রি অফ হেলথে এটা ডিলিং হচ্ছে, ফলে এক্স্যাক্টলি কি লিখেছে তারা যদি আমার কাছে কোনো ব্যাখ্যা চায় আমি অবশ্যই ব্যাখ্যা দিব। তার বাইরে সরকারি চাকরি করে মিডিয়াতে কোনো বক্তব্য মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না। না, সরকারি অফিসে মৌখিকভাবে মৌখিক নির্দেশে কিছু করা সরকারি অফিসে এই সুযোগ নেই। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, ডিজির ব্যাখ্যার পর্যালোচনা চলছে। তবে সরকারের রুলস অফ বিজনেসের ৪ ধারায় বলা আছে, মন্ত্রী মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী, তিনি সব কাজের তত্ত্বাবধান ও নীতিগত সিদ্ধান্ত দেবেন। সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় ব্যক্তি, তাকে না জানিয়ে মন্ত্রীও কিছু করার আইনগত সুযোগ নেই। মন্ত্রী সরাসরি সচিবের পরের কোনো কর্মকর্তাকে কাজের আদেশ দিলেও তা সচিবকে জানাতে হবে। সে কারণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক বলেছেন, মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে এ দায় কোনোভাবেই অস্বীকার করতে পারেন না মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর উপরে। যেখানে একটি কারোর সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছিল, সেটি স্বাভাবিকভাবেই মন্ত্রণালয়ের জানার কথা, এবং তারা যদি জেনে থাকে তাহলে অফিসিয়াল অর্ডার বা কাউন্টার সিগনেচার বা তাদের যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তাদের উপরে সচিবের সিগনেচার, এরকম কিছু থাকার কথা। এই রুলস অনুযায়ী মন্ত্রী ও সচিবকে লিখিত অনুমোদন বা লিখিতভাবে অবহিত না করে এ ধরনের চুক্তি করার কোনো সুযোগ নেই। আর মৌখিক নির্দেশ বলে এই রুলসে কোনো কথা নেই, সবই হবে লিখিত। তাই মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর বা অধিদপ্তরকে চুক্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন নিতেই হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। পাশাপাশি শাহেদের আরেক সহযোগী তারেক শিবলিকে আরও 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। সকাল 10টা, ডিবি কার্যালয় থেকে বের করা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও কর্মকর্তা তারেক শিবলিকে। নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের তোলা হয় বিচারক জসিমউদ্দিনের আদালতে। প্রায় 30 মিনিটের শুনানি শেষে মোহাম্মদ শাহেদ ও মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষ তারা বক্তব্য রেখেছে। আমরা বলেছি যে যেহেতু এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে। তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একই সাথে রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা ও শাহেদের প্রধান সহযোগী তারেক শিবলির আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী বলছেন, মোহাম্মদ শাহেদ ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে মামলাগুলো জামিন দেওয়ার মতো বলেও দাবি তার। উনি পরিস্থিতির শিকার এবং ওনার যে একটা অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করা উচিত ছিল, সেখানে কোনো লিক ছিল, সেখানে কোনো দুর্বলতা ছিল, এটাকে যত্ন করে দেখা হয় নাই। কিন্তু সে তার মধ্যে ডিসিপশন বা ফৌজদারি বা নেগলিজেন্স, এই উপাদানগুলি আসলে তদন্ত শেষ না পর্যন্ত বলা যাবে না। শুনানি শেষে রিমান্ডের জন্য মোহাম্মদ শাহেদ, মাসুদ পারভেজ ও তারেক শিবলিকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসায় অপকর্মের কথা স্বীকার করেছেন শাহেদ। রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। শুধু এইটুকুই না, এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি।
তো এই সবগুলা বিষয়ই আমরা তদন্ত করব, দেখব যে কোন কোন জায়গার মধ্যে অনিয়ম হয়েছে, প্রতারণা করেছে, এবং যদি প্রতারিত কোনো ব্যক্তি এরপরেও যদি কোনো অভিযোগ দায়ের করে সেই অভিযোগগুলো আমরা আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করব। টাকার বিনিময়ে করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া সনদ দেয়া সহ রিজেন্ট হাসপাতালের প্রতারণার মামলায় বুধবার সাতক্ষীরা সীমান্ত থেকে মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট গ্রুপের 8 প্রতিষ্ঠান ও চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের ব্যাংক হিসেবের নথি তলব করে 4টি বেসরকারি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে উপপরিচালক আবু বকর সিদ্দিকের সই করা চিঠিটি পাঠানো হয়। চিঠি দেওয়া হয়েছে ডাচ বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, পদ্মা ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর। সোমবারের মধ্যে হিসেব খোলার আবেদনপত্র, বিবরণী, ঋণ গ্রহণের আবেদন সহ অন্যান্য নথির সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তরল অক্সিজেন না থাকায় সৃষ্টি হয়েছে এই সংকট। এজন্য প্রয়োজনে তরল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে 85 শয্যার পাশাপাশি রয়েছে 10টি আইসিইউ। তবে আইসিইউতে ভেন্টিলেটর বসানো হলেও নেই নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ সুবিধা, নেই অক্সিজেন ব্যাংকও। 1200 লিটারের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, যা পর্যাপ্ত নয়, যে কারণে মুমূর্ষু রোগীরাও অনেক সময় অক্সিজেন পাচ্ছেন না। এমনকি অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগও করেছেন অনেকে। গতকালকে রাত্রের থেকে গ্যাস নেই, তারপরে অক্সিজেনের কারণেই আজকে প্রায় 5জন অক্সিজেনের কারণে মারা গেছে সকালবেলা। তার ভিতরে আমার একজন রিলেটিভ আছে। অক্সিজেন সিলিন্ডারগুলো একটু আগে তারা আনছে, ইভেন আমরা রুগীরা যারা আমাদের অক্সিজেনগুলো তারা ভিতরে নিতে দেয়নি। প্রত্যেকদিন এই অক্সিজেনের অভাবে, সেন্ট্রাল অক্সিজেনের অভাবে এখানে প্রত্যেকদিন 3 থেকে 4 জন করে রুগী মারা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন প্রয়োজন হয়, কিন্তু নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীরা পাচ্ছেন না প্রত্যাশিত সেবা। তবে এজন্য তরল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চলছে। করোনার পেশেন্টগুলোকে প্রায় প্রতিটা পেশেন্টেরই 15 লিটার করে অক্সিজেন দিচ্ছে। সলিউশন সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে লিকুইড অক্সিজেন। যদি লিকুইড অক্সিজেন থাকতো তাহলে আমরা আরো বেশি বেটার সার্ভিস দিতে পারতাম। জেলা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সকলেই এটা ডিও লেটার সহ, বিভাগীয় কমিশনার ডিও লেটার সহ পাঠিয়েছে। সরকার অলরেডি ঢাকায় 2টা বসিয়েছে, আমাদের এটা প্রক্রিয়াধীন আছে। এখন যে পর্যায়ে গভর্নমেন্ট থেকে অ্যাভেলেবল হবে তখন খুলনা আমরা পাবো। খুলনায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 50 জন, আর বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3364 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 39 জনের। একদিনে সুস্থ হয়েছেন 1940 করোনা রোগী, আর নতুন আক্রান্ত হয়েছেন 2733 জন। বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 80টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় 13,548টি, আর 12,889টি নমুনা পরীক্ষায় 21.20 হারে করোনা শনাক্ত হয়েছে 2,733 জনের। দেশে এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 1,96,323 জনের। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। একদিনে মৃতদের মধ্যে পুরুষ 31 জন ও নারী 8 জন। এই নিয়ে মোট মৃত্যু 2,496 জন। নতুন 1,940 জন সহ মোট দেশে সুস্থ 1,06,963 জন। শনাক্তের তুলনায় সুস্থতার এই হার 54.48। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম সহ কোভিড রোগীদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল ও ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউর অনেক শয্যা খালি রয়েছে। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 14,664টি, রোগী ভর্তি আছে 4,110 জন এবং সাধারণ শয্যা খালি আছে 10,554টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 374টি, রোগী ভর্তি আছে 203 জন এবং আইসিইউ শয্যা সারা দেশে খালি আছে 171টি। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের বেশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনায় 4 মাস বিচার কার্যক্রম বন্ধ থাকায় মামলা জট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন আইনবিদরা। তারা বলছেন, এ সময় যে হারে মামলা নিষ্পত্তি হতো তা তো হয়নি, বরং এ 4 মাসে নতুন মামলা যুক্ত হওয়ায় মামলা জট বাড়বে। আবার মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম বলেও নিষ্পত্তির হার কম বলছেন আইনবিদরা। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, পর্যায়ক্রমে বিচারিক আদালতের বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে। আর হাইকোর্ট দক্ষ যোগ্য বিচারক রয়েছে, ফলে এ মুহূর্তে সেখানে বিচারক নিয়োগ দরকার নেই। দেশে বর্তমানে প্রায় ৩৬ লাখ মামলা বিচারাধীন। 4 মাস করোনায় বিচার কাজ থমকে যাওয়ায় এবছর নতুন আরও মামলা যুক্ত হবে এ তালিকায়। ভার্চুয়াল কোর্টে এ সময়ে জরুরি জামিন শুনানি হলেও তা এ জট কমাতে সহায়ক নয় বলে মনে করছেন আইনজীবীরা। আমাদের দেশে যে ঢালাওভাবে মামলা আছে, অসংখ্য মামলা রয়েছে যা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, জনগণ কাছে তার নিষ্পত্তি না হওয়ার কারণে তারা হতাশায় ভুগছে। কিন্তু ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক আদালতের ক্ষেত্রে যে ভূমিকা রাখা হয় তার পক্ষে সম্ভব না। এই সময়কালের মধ্যে যে ধরনের মামলা নিষ্পত্তি কিংবা যে সংখ্যায় মামলা নিষ্পত্তি হতে পারত তা কিন্তু হয়নি। একথাও সত্যি, অনেক মামলা কিন্তু ফাইলিংও কম হয়েছে। এই নিষ্পত্তি না হওয়া এবং মামলা দায় হওয়ার এই দুইটার মধ্যে যে বৈপরীত্য, সে কারণে আমি মনে করি মামলার স্তূপ আরও বাড়বে। আমাদের বিচার ব্যবস্থার উপরে এটা আরও বেশি আমাদেরকে যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলবে। সাকসেশন কোর্টের আদেশ না হলে মৃত ব্যক্তির টাকা কিন্তু উত্তরাধিকারীদের বরাবরে ব্যাংক ছাড় করতে পারবে না। মেইনটেনেন্সের টাকা যাদের দায়িকের জমা দেওয়ার কথা তারা জমা দিতে পারছে না, যারা এই ভরণ পোষণের টাকাটা নিয়ে তাদের লেখাপড়া চলবে, তাদের সংসার চলবে, তারা নিতে পারছে না। আর প্রায় 17 কোটি মানুষের দেশে বিচারকের সংখ্যা মাত্র 1633 জন, অর্থাৎ একজন বিচারকের মাথায় 1,370টি মামলা বিচারের দায়িত্ব পড়ছে। ফলে নতুন বিচারক নিয়োগ না হলে এ জট কমবে না। আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিচারিক আদালতের সংকট দূর করতে পর্যায়ক্রমে বিচারক নিয়োগ দেয়া হচ্ছে। এ বছরও নিয়োগের পরিকল্পনা রয়েছে, তবে করোনার কারণে তা পিছিয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে কিছুদিনের মধ্যেই বোধহয় পরীক্ষা হবে, করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়ে গেছে। হ্যাঁ, এটা তো প্রত্যেক বছরে 2 থেকে 3 বার নেওয়া হয়। আমার মনে হয় হাইকোর্টে মামলা নিষ্পত্তি করার মতো বিচারপতি এখন আছে। এদিকে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম চালু হওয়া ভার্চুয়াল আদালতেই নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রহ্মপুত্র নদের পানি সমতলে স্থিতিশীল রয়েছে, যা আগামী 24 ঘন্টায় কমতে থাকবে। অন্যদিকে যমুনার পানি সমতলে বাড়ছে, তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে যমুনার পানিও 24 ঘন্টার মধ্যে স্থিতিশীল হবে। ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সারা দেশেই পানিবন্দী লাখো মানুষ। ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে তারা। ধারুলার পানি বাড়তে থাকায় বুধবার সন্ধ্যায় ভেঙে যায় কুড়িগ্রামের রৌমারী শহর রক্ষা বাঁধ। এতে জেলা শহরসহ 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। পাশাপাশি 2 দিন ধরে নিমজ্জিত রাজীবপুর উপজেলা। এমনভাবে বন্যা আসছে, আসিয়ে পানি একবার এসে নিয়ে গেছে, কোনো কিছু বাঁচাতে পারেনি। ঘরের মধ্যে কোনো থাকা বিছানা নেই, কিছু নেই। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ায় 4 উপজেলার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। ডুবে গেছে ক্ষেতের ফসল, দেখা দিয়েছে দুর্গত এলাকায় খাবারের সংকট। তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলায় নিচু এলাকায় নদীতে বিলীন অন্তত 150 পরিবারের ভিটেমাটি, আবাদি জমি, গাছপালা। বুড়ি তিস্তা নদীর ভাঙনে একই অবস্থা আরও 50-এর বেশি পরিবারের। এদিকে টাঙ্গাইলেও 6 উপজেলার 1.5 লাখ মানুষ পানিবন্দী। এখন কোনো আবাদি আমার জমি নাই, সরকারে কোনো ত্রাণ সহযোগিতা পাইতেছি না। এখন আমার বাড়িও ভাঙ্গার অবস্থা, বাড়িও ভাঙবে। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার পানি বেড়ে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি পৌরসভায় নতুন নতুন এলাকা প্লাবিত। জেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে জামালপুর দেওয়ানগঞ্জ আন্তনগর ট্রেন। আজকে থাকার মতন বুদ্ধি নেই। আমরা আজকে স্কুলে যান, স্কুলেও পানি হচ্ছে। আমরা খুব দূরদূরান্ত থেকে পানি আনতেছি, খেতাছি। আমরা খুব দোকানপাট সব বন্ধ। আমার ঘরে খাওয়ান দাওয়ান কিচ্ছু নেই। আমরা কোনো সাহায্য মাহ্য কিছু পাইনি। ফেনীতে মুহুরী ও কহুয়া নদীর 9টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত 2 উপজেলার 13 গ্রাম। তাদের প্রাথমিকভাবে শুকনো খাদ্য দেওয়া হয়েছে এবং আমরা আজকে আরও তাদের ত্রাণ পৌঁছে দেবো। আর এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের কীভাবে পুনর্বাসন করা যায় এবং তাদের কীভাবে আরও বেশি
ত্রাণ দেওয়া যায় এবং তারা যদি কোনো কষ্ট না পড়ে, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দেব। ফরিদপুরের 4 উপজেলায় শতাধিক গ্রাম পানিবন্দী। সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। নতুন করে প্লাবিত কেদারপুর, ঈশ্বরকাঠি, কাজিয়ারচর, বিলাসপুর সহ বেশ কিছু এলাকা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। করোনা সংকটে 3 মাস ধরে আমদানি রপ্তানি বন্ধ। দেশের 3 স্থলবন্দরে রাজস্ব আয়ে ধস। এবং ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ 2 বছর পর শিরোপা পুনরুদ্ধার। করোনার সংক্রমণের মধ্যেই শেষ ভিসার মেয়াদ। তার উপর অবৈধ অভিবাসীদের ধরতে পুলিশের অভিযান। চরম আতঙ্কে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা। অনেকে দেশে ফিরতে চাইলেও পারছেন না ফ্লাইট না থাকায়। মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বাংলাদেশি কর্মীর সংখ্যা অন্তত 5 লাখ, অবৈধভাবে কাজ করেন প্রায় 1 লাখ। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আপাতত বহির্বিশ্বের সঙ্গে আকাশপথ বন্ধ দেশটির। আর এ কারণে বিপদে পড়েছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অভিবাসী কর্মীরা। তার উপর অবৈধ অভিবাসীদের ধরতে চলছে পুলিশি অভিযান। আমাদেরকে যেন দেশে যাওয়ার সুযোগ করে দেয়, আমরা যেন দেশের মাটিতে যা সুচিকিৎসা নিতে পারি। এখানে আমরা খাওয়া দাওয়া থাকা সবই খুব কষ্টকর। আমি লকডাউনের আগে টিকিট কেটেছিলাম বাংলাদেশে যাওয়ার জন্য, কিন্তু লকডাউনের কারণে বাংলাদেশে পৌঁছাতে পারিনি। এমন তো অবস্থায় সেই লকডাউন থেকে আজ পর্যন্ত আবদ্ধ অবস্থায় আছি। যাদের ভিসার মেয়াদ শেষ, মালয়েশিয়ায় তারা যেন হয়রানির মুখে না পড়ে তা নিশ্চিত করার তাগিদ অভিবাসন বিশ্লেষকদের। সেখানে যে ধরনের অবৈধ কার্যকলাপ চলে অভিবাসন সংক্রান্ত, সেটি কিন্তু বন্ধ হয়নি। কাজেই ফেরত আসাটি একমাত্র সমাধান নয়। এটির চূড়ান্ত সমাধানের জায়গাটি শ্রমবাজারটিকে নিরাপদ করতে হবে এবং কি করে বাংলাদেশের যে মানুষ ওখানে কাজ করতে যায় নিয়মিতভাবে তাদের বৈধতা কিভাবে পাওয়া যেতে পারে। এদিকে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় আপাতত কাউকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে কোনো বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগ নিলে তাদের সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা অনেকদিন ধরে অবৈধদের এই লকডাউনের সময় ধরছে। যখন ফ্লাইট শুরু হবে তখন ওরা আসবে, আর যদি চার্টার ফ্লাইট কেউ অ্যারেঞ্জ করতে পারে আসবে তখন। করোনা মহামারী শুরুর পর মালয়েশিয়া থেকে কয়েকটি বিশেষ ফ্লাইটে কিছু প্রবাসীকে ফিরিয়ে আনা হয়, তবে এখনও ফেরার অপেক্ষায় অনেকেই। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য প্লাজমা ডোনার গ্রুপ তৈরি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। করোনাজয়ী অনেক পুলিশ সদস্য এখন স্বেচ্ছায় প্লাজমা দিতে প্রস্তুত। যে কোনো গুরুতর করোনা রোগীর জন্য প্লাজমা দরকার হলে সহযোগিতা করবে ডোনার এই গ্রুপটি। গত 10 মে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সদস্য প্রথম করোনায় আক্রান্ত হন। এর পরের 50 দিনে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সহ অন্তত 224 জনের করোনা হয়। তারপরও অতিরিক্ত দায়িত্ব নিয়ে সংক্রমণ ঝুঁকির মধ্যেই কাজ চালিয়ে যান পুলিশের সুস্থ সদস্যরা। এখন পর্যন্ত মহানগর পুলিশের 161 জন পুলিশ সদস্য করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, যার মধ্যে কাজে ফিরেছেন 86 জন। জুন মাসের 1 তারিখে আমি করোনা আক্রান্ত হই, আর পরে আমি বাসায় চিকিৎসা নেই এবং প্রয়োজনীয় ওষুধপত্র আমাদের পুলিশ কমিশনারের ওষুধপত্র আমরা পাই। 200 অধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিল এবং আল্লাহর রহমতে প্রায় অধিকাংশ সদস্য আমরা করোনাকে জয় করে কাজে ফিরে এসেছি। করোনা জয়ী এসব পুলিশ সদস্যদের নিয়ে মানবতার সেবায় প্লাজমা ডোনার গ্রুপ গঠন করেছে বরিশাল মহানগর পুলিশ। এরই মধ্যে 80 জন করোনা জয়ী পুলিশ এর সদস্য হয়েছেন। পরপর 3টি টেস্টে নেগেটিভ আসার পরে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরে যখন আমরা ডাক্তারের ছাড়পত্র পাই যে না সে কাজে যোগদান করার যোগ্য, তখনই শুধু আমরা তাদেরকে কাজে যোগদান করাই। গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এখান থেকে শুধু পুলিশ সদস্যদের নয়, করোনা আক্রান্ত যে কারো প্রয়োজনেই দেয়া হবে প্লাজমা। আমরা 79 জন সদস্য তারা প্লাজমা ডোনার হিসেবে কাজ করার জন্য উদ্যোগ হয়েছে এবং বাকি যারা এখন আছে এবং সবাই আমরা স্বপ্রণোদিত হই তারা প্লাজমা ডোনার গ্রুপের সদস্য হবে। গুরুতর করোনা রোগীর চিকিৎসায় বরিশাল পুলিশের এই উদ্যোগকে দৃষ্টান্তমূলক বলছেন সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের আগে বেড়েছে সব ধরনের মশলার দাম, তবে পেঁয়াজ রসুনের দাম কিছুটা কম।
এ নিয়ে আরও জানাতে রাজধানী পলাশী বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকের বাজার চিত্র কি দেখছেন? কোরবানির ঈদকে সামনে রেখে সবসময় দেখা যায় যে মশলার দাম দর বেড়ে যায়। এ বিষয়ে কোনো ধরনের মনিটরিং টিম কি দেখতে পাচ্ছেন বা কোনো ধরনের মনিটরিং সেল কি গঠন করা হয়েছে? দেখুন, আসলে মশলার বাজার যদি বলতে হয় সেক্ষেত্রে রোজা ঈদের পরে আগেই কিন্তু রমজান মাসে ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রীর বৈঠকে একটা দাম নির্ধারণ করে দেওয়া ছিল এবং সেই পর্যন্ত কিন্তু মোটামুটি দামটা কিন্তু স্থিতিশীল ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে যেহেতু সামনে কোরবানির ঈদ, এটাকে যদি বলা হয় অজুহাত সেটাও ভুল বলা হবে না। এই অবস্থায় কিন্তু দামটা বৃদ্ধি করেছে এবং প্রতিটি কেজিতে প্রায় 1 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি আপনাকে দামটা বলি, শুধু জিরা, লবঙ্গ, এলাচ এগুলো ব্যবসায়ীদের বক্তব্য, যেহেতু এটা পাইকারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে তারা বেশি দামে বিক্রি করছে। আর যারা পাইকারি বিক্রেতা তারা যেটা বলছে যে সম্পূর্ণরূপে এগুলো আমদানি নির্ভর বেশিরভাগ, সেই জন্য বিশ্ববাজারে অজুহাত তারা এটা দিচ্ছে। আর তবে স্বস্তির বিষয় রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, এই শুকনো মরিচ এগুলোর দিকে, এগুলোর দামটার ক্ষেত্রে। তবে শুকনো মরিচ কিন্তু গত সপ্তাহে আপনার বিদেশ থেকে কিন্তু অর্থাৎ পার্শ্ববর্তী ভারত থেকে ট্রেনে করে যে শুকনো মরিচটা আনার ফলে, যে চালানোর ফলে, আসার ফলে কিন্তু একটু দামটা স্বস্তির দিকে রয়েছে। তবে আরেকটা বিষয় বলা হয়, এই গরম মশলার দামটা বেশি অজুহাতে এই বিষয় নিয়ে কথা হয়েছে আমার কিছুক্ষণ আগে টেলিফোনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সাথে। তারা যেটা বলেছিল যে কোরবানিকে সামনে রেখে কোনো ধরনের বাজারে অস্থিতিশীল করার চেষ্টাকে তারা প্রতিহত করবে, তারা বাজার তদারকিটা আরও জোরদার করবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কারসাজি করার চেষ্টা করে সেক্ষেত্রে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিবে। তবে আরেকটা ব্যাপারে, এই ঈদের সামনে রেখে সরকার কিন্তু গণপরিবহন চালু রাখলো, পণ্যবাহী গাড়ি কিন্তু কিছুদিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে এই সময় যেন বাজারে পণ্যের কোনো সংকট না থাকে, পর্যাপ্ত মজুদ যেন রাখা হয়, সেই বিষয়টা দেখার জন্য যারা বাজার সংস্থা তারা বলছেন যে এই সময়টা যদি গণপরিবহন চলবে কিন্তু পণ্যবাহী ট্রাক যদি বন্ধ থাকে সেক্ষেত্রে বাজারে যেন কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সেই বিষয়টা মাথায় রেখে সরকারকে কিন্তু এখন থেকেই সচেতন হতে হবে, যাতে ওই সংকটের অজুহাতে আবার যেন ভোক্তা সাধারণ কোনো জিম্মি অবস্থায় না পড়ে, তাদের কোনো বাড়তির দাম গুনতে না হয়। যেহেতু করোনার সময় মানুষ কিন্তু এমনি আর্থিকভাবে একটু নাজুক অবস্থায় রয়েছে। তবে আরেকটি বিষয় বলা হয়, ভিটামিন সি সমৃদ্ধ খাবারে ফলমূলে এই সময় চাহিদা বেশি, বিক্রিও বেশি। সে যদি আপনি আমলকি, মালটা, কমলা এই ধরনের সব ফলেরগুলো বাজারে চাহিদাও বেশি, বিক্রিও বেশি, তবে দামটা কিন্তু কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছে এই সময় পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না, তবে কাগজি লেবুর দাম তুলনামূলক একটু কম আছে। এক কথা যদি আপনাকে বলা হয়, সেক্ষেত্রে বাজারে ছুটির দিন এসে দেখতেছি কোরবানির আগেই বিভিন্ন ধরনের মশলার দামটা কিন্তু বাড়তির দিকে। তবে পেঁয়াজ, রসুন, আদা এই দামগুলো স্বাভাবিক রয়েছে। মূলত এই ছিল বাজার পরিস্থিতি থেকে সর্বশেষ। রাজধানী পলাশীর বাজার থেকে আজকের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এবার বসানো হচ্ছে গরুর হাট। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট না বসানোর আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ, এই কলেজের মাঠে এবার প্রথমবারের মতো কোরবানির পশুর হাটের ইজারা দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের নির্দেশেই দেয়া হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সরকার যখন অনুমতি দিয়ে দেয়, আমি অধ্যক্ষ হিসাবে এটা বাধা দিতে পারি না, কারণ কলেজটি সরকারের এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে চিঠি এসেছে। শত বছরের পুরনো সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠেও দেয়া হয়েছে পশুর হাটের ইজারা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। বিশেষ পরিস্থিতি যেহেতু আমরা গরু হাটের সংখ্যা বাড়াতে চাই জনগণের ভিড় কমানোর জন্য, সেহেতু আমাদের এই বিশেষ পদক্ষেপ নিতে হয়েছে। তবে এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাটের ইজারা দেয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট বসানো অযৌক্তিক, এতে মাঠ খেলার অনুপযোগী হয়ে যাবে। এখানে যদি এইবার প্রথম শুরু হয় তাহলে প্রতি বছর সেটা মাঠ হিসেবে ব্যবহার করা হবে, যা আমরা কখনো এমসি কলেজের শিক্ষার্থী হিসেবে মেনে নিতে পারি না। এত সুন্দর বড় মাঠটাকে না, কেননা এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তাদের উচিত হয়নি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে। এরকম অনেক জেলাতেই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো হচ্ছে। অনেক জায়গাতে প্রতিষ্ঠান প্রধানকে জানানো ছাড়াই এ কাজ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, স্কুলের মাঠে এভাবে পশুর হাট বসানো যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম
গরুর হাট বা যে কোনো ধরনের হাট বাজার ওগুলো না বসাই বাঞ্ছনীয়। আমরাও সেই কথাটাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বলি। আমরা তখন সবসময় ডিসকারেজ করি যেন এই ধরনের হাট আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে না বসে। এভাবে পশুর হাট বসানো হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে শিক্ষার্থীদেরকে নানা সমস্যায় পড়তে হবে। তাই সবাইকে বিষয়টি নিয়ে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে প্রায় ৩ মাস আমদানি রপ্তানি বন্ধ থাকায় রাজস্ব আয় ধস নেমেছে দেশের ৩ স্থলবন্দরে। আগের বছরের চেয়ে বেনাপোল বন্দরে আদায় কম হয়েছে প্রায় ৩৫%। ভোমরা বন্দরেও কমেছে রাজস্ব আদায়। তবে হিলি স্থলবন্দরে আদায় সামান্য বাড়লেও তার লক্ষ্যমাত্রার চেয়ে কম। করোনা সংকটের কারণে ৩ মাস আমদানি রপ্তানি বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। তবে ২০ জুন থেকে কার্যক্রম আবারও চালু হয়। করোনার প্রভাবে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে বন্দরে। গত অর্থ বছর ১,১৮৬ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৫৮৩ কোটি টাকা, যা এর আগের অর্থ বছরের চেয়ে ৪৫০ কোটি টাকা কম। একই কারণে ৭৭ দিন বন্ধ। রোজার ঈদ এবং কোরবানির ঈদকে সামনে রেখে এই সময় মশলা জাতীয় পণ্যের আমদানি একটু বেশি হয়। এই ২.৫ মাস বন্ধ থাকার কারণে আমরা এই সময় মিনিমাম ৯০ থেকে ১০০ কোটি টাকার রেভিনিউ পাইনি। এই কারণে মূলত এই গ্যাপটা সৃষ্টি হয়েছে। এদিকে সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে পণ্য আমদানি বেড়েছে হিলি স্থলবন্দরে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রপ্তানির ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও বন্ধ পাট পাতার চা প্রকল্প। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসি বলছে, জার্মানি থেকে রপ্তানি আদেশ এলেও করোনার জন্য সরবরাহ সম্ভব হচ্ছে না। তবে পানীয় হিসেবে এর পরীক্ষা সম্পন্ন হলে বাজার বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। দেশীয় বাজারে প্রচলিত না হলেও কয়েক বছর আগে থেকে ইউরোপের বাজারে রপ্তানি শুরু হয় পাট পাতার চা। আলাদা জমিতে বিশেষভাবে উৎপাদিত পাতা থেকে চা তৈরি হয়। বিজিএমসির মাধ্যমে যা কিনে নেয় জার্মান ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ইন্টারট্রপ। কিন্তু চলতি বছর থেকে বন্ধ এ প্রকল্প। মানিকগঞ্জের প্রকল্প এলাকায় এখন নেই কোনো ব্যস্ততা, স্থগিত উৎপাদন কার্যক্রম, বেকার শ্রমিকরা। বন্ধ হওয়ার কারণে আমাদের কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত। আমরা যারা এখানে কাজ করতাম তারাও আমরা ক্ষতিগ্রস্ত। কোনো স্যালারি পাচ্ছি না বা কোনো টাকা পয়সাও আমরা পাচ্ছি না। আমরা বেশ অসহায় অবস্থায় আছি। উদ্যোক্তারা জানান, গত ৩ বছরে জার্মানিতে $৫০,০০০ মূল্যের অর্গানিক চা রপ্তানি হয়েছে। ২০২১ সাল পর্যন্ত আরও ২৫ থেকে ৩০ টন শুকনো পাতা রপ্তানির কথা, কিন্তু করোনা পরিস্থিতিতে তা অনিশ্চিত। জিআইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, কারণ আমরা তো এখনো মালিকই হইনি। অর্থাৎ বিজিএমসিকে এটাকে মালিক হইতে হবে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা আমাদের ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হলো আমরা এখন ধাবিত হব ক্লিনিক্যাল ট্রায়ালে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে ইনোভেশনে। পাটের ভেষজ চায়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিজেএমসি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকল্পকে ঢেলে সাজানোর কথা বলছেন সংস্থাটির চেয়ারম্যান। মন্ত্রণালয়ে জমা হয়েছে প্রকল্পের পরিকল্পনা। সেটা জার্মানিতে আমরা নিতে পারতাম, সেটা তারা তাদের সাথে যোগাযোগ করতে টেস্ট দিতে হবে। কিন্তু টেস্টগুলো তো আমি যোগাযোগ করছিলাম, সেখানে তারা তো আমাকে টেস্ট করে দিতে পারছে না। তারা করোনা টেস্ট, তারা কোনো টেস্ট করলো না। আমি একটা নতুন প্রকল্প প্রস্তাব তৈরি করেছি, সেটা আমি খুব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠাবো। তারা যদি অর্থ বরাদ্দ দেয় তাহলে আমি প্রকল্প চালু করলে এই কাজটা করা সম্ভব। রপ্তানি বাড়াতে পাট পাতার পানীয়র মতোর পণ্য বহুমুখীকরণে আরও গবেষণা তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু করতে গাইডলাইন চূড়ান্ত করেছে ট্যুরিজম বোর্ড। এ মাসের মধ্যে খাত সংশ্লিষ্টদের দেওয়া হবে এসব গাইডলাইন। তবে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ব্যবসা চালুর উদ্যোগ নেওয়া হলেও কতটা সাড়া পাওয়া যাবে তা নিয়ে সংশয় কাটছে না। করোনার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ পর্যটন। এতে ব্যাপক ক্ষতির মুখে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে তাই সীমিত আকারে ব্যবসা চালু করতে আগ্রহী অনেকেই। তবে উদ্বেগ এখনও কাটেনি করোনা পরিস্থিতি নিয়ে। তাই সীমিত আকারে পর্যটন ব্যবসা চালুর ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি। ট্যুরিজম বোর্ড বলছে, করোনা পরিস্থিতিতে পর্যটন ব্যবসা খুলে দিতে এরই মধ্যে গাইডলাইন চূড়ান্ত হয়েছে,
যা শিগগিরই দেয়া হবে ব্যবসায়ীদের। ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড দুই সাইডেই আপনার একটা সংকট থাকবে, আপনার একটা আশঙ্কা থাকবে, আতঙ্ক থাকবে। তো আমাদেরও আপনার যে খাতগুলো আমরা আসলে খুলে দিতে চাচ্ছি, যে উপখাতগুলো খুলে দেওয়ার চেষ্টা আছে, আমাদের এসওপি তৈরি হয়েছে তো আসলে খুলে দেওয়ার জন্য। তো আমরা আসলে ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করব এবং সেখানে একটা মেকানিজম ডেভেলপও করা হচ্ছে যে আমরা ঠিক ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আমরা ডিসপ্যাচ করতে পারি কিনা আমাদের ট্যুরিস্টদেরকে। ট্যুর অপারেটররা বলছেন স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কর্মীদের। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তারা, তবে এরপরও পর্যটক পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় কাটছে না। আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করেছি ক্যাপাসিটি, আমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, একই সাথে ফুড মেনুতেও আমরা পরিবর্তন এনেছি এবং ফুড সার্ভিসে পরিবর্তন এনেছি, কিভাবে লেস কন্ট্রাক্ট ওয়েতে এই কাজগুলো পরিবেশন করা যায়। পর্যটন এমন একটা জায়গা যেটা সীমিত আকারে আসলে শুরু করা যায় না। ধরুন আমি শুনেছি যে কুয়াকাটাতে সীমিত আকারে পর্যটন ব্যবসা শুরু করার কথা ভাবছে। এখন সীমিত আকার মানেটা কি? যে আপনি হয়তো ইচ্ছে থাকলেও অনেক জায়গায় ইচ্ছা করে যেতে পারবেন না, অনেক জায়গায় আপনি আগে চলে আসতে হবে। এদিকে পর্যটন খাত টিকিয়ে রাখতে 15,000 টাকা নিশ্চিত করা জরুরি বলছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টুয়াব। আর্থিক সাহায্য সহযোগিতা নেই, আমরা লোনও এ পর্যন্ত কোনো মেম্বার এনজয় করতে পারেনি। একটা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা সে কি 1 বছর সার্ভে করতে পারবে কোনো প্রকার ক্যাশ ফ্লো ছাড়া, কোনো প্রকার বিজনেস ছাড়া? এই কারণেই আমরা খুব বেশি চিন্তিত। কেবল বাংলাদেশ নয়, করোনার কারণে বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে আছে পর্যটন। সংক্রমণের হার কমে যাওয়ার পর পর্যটন চালু করতে তৎপরতা শুরু হয়েছে অনেক দেশেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে 14টি বেইলি সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এসব সেতুতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালকরা। ঝুঁকিপূর্ণ এসব সেতু সংস্কারে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই। 70-এর দশকে অস্থায়ী ভিত্তিতে নির্মিত সব বেইলি সেতুই কম বেশি ঝুঁকিপূর্ণ। রাঙামাটি খাগড়াছড়ি জেলা সড়কের কুতুবছড়ি, বাঘাইছড়ি 17 মাইল, 18 মাইল, ক্যাঙ্গালছড়ি এলাকায় 14টি বেইলি সেতুর মেয়াদ শেষ হয়েছে আরও 1 যুগ আগেই। কোনোটির পাটাতনের স্ক্রু খুলে গেছে, কোনোটির আবার পাটাতন ক্ষয়ে গেছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজের মধ্যে বেশি গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয় বর্ষাকালের দিন, আর কুয়াশার পড়লে, শীতকালে এ সময়ত বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এদিকে 3 মাস ধরে ধসে পড়ে আছে বান্দরবান রাঙামাটি সড়কের ঘাগড়া এলাকার বেইলি সেতুটি। বাধাগ্রস্ত হচ্ছে চলাচল। বড় গাড়ির জন্য যে ব্যবস্থাপনা আছে, কিন্তু সেই তুলনায় মাঝখানের যে স্ল্যাবগুলো আছে ওগুলো একদম পিচ্ছিল হওয়ায় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে বর্ষাকালে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, রাঙামাটি থেকে খাগড়াছড়ি, বান্দরবান, রাজস্থলী, নানিয়ারচর সড়কে 14টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। বেইলি সেতুগুলোকে প্রতিস্থাপনের জন্য একটি গুচ্ছ প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে রাঙামাটি 14টি সেতু অন্তর্ভুক্ত আছে। এই প্রকল্পটি বর্তমানে আমাদের হেড অফিসে ইভালুয়েশনের কাজ চলছে। বীজগুলোর ডিজাইন এবং সব কিছুই হয়ে গেছে। আমরা আশা করছি অচিরে প্রকল্পটি যদি অনুমোদিত হয়ে যায়, আমরা কাজ করার পর্যায়ে আমরা চলে যেতে পারব। নতুন করে সেতু নির্মাণ হলে সেসব আরও প্রশস্ত ও বড় করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার চাটমোহরে MKR আহমদিয়া দাখিল মাদ্রাসায় আয়া ও নৈশ প্রহরী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে মাদ্রাসার সভাপতি এবং সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। প্রতিটি পদের জন্য 10 লাখ টাকা দাবি করছেন তারা। সম্প্রতি এমন একটি অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাটমোহর উপজেলার MKR আহমদিয়া দাখিল মাদ্রাসায় আয়া পদে চাকরির আবেদন করেন রজনী খাতুন। তার অভিযোগ, নিয়োগের জন্য 10 লাখ টাকা লাগবে জানিয়ে তার কাছ থেকে অগ্রিম 2 লাখ টাকা নেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুল লতিফ। চাকরির আশ্বাস দিয়ে টাকা নেয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার সভাপতির বিরুদ্ধেও। 2 লক্ষ টাকা দিছি, ক্ষতিগ্রস্ত করে টাকা পয়সা নিয়ে এখন ওরা আমি টাকা পয়সা দিতে পারি না দেখে ওরা আরেকজনকে 10 লাখ টাকা দিয়ে চাকরি দিয়ে দিচ্ছে। সুপারের বাসায় আমি কথা বলছি, কথা বললে উনি করতে যে টাকা দিতে হবে 10 লাখ। সম্প্রতি নিয়োগ বাণিজ্য নিয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে মাদ্রাসার সভাপতি এক চাকরি প্রত্যাশী ও তার ভাইয়ের সঙ্গে প্রায় 15 মিনিটের নিয়োগ বাণিজ্যের কথোপকথন ফাঁস হয়। ও তো 9 লাখ 1 লাখ 10 লাখের পার্টি দুইজন জমা দিতে 2 লাখ সভাপতি 50 কম দিয়ে পরে শেষ করে না
1 লাখ কম দেখবে ওরা। অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি নজরুল ইসলামের দাবি তার কণ্ঠ নকল করা হয়েছে। আমি এই বিষয়ে কিছুই জানি না, ওরা কোন দিন কি করছে পাঠিয়ে বললেও আমি সব কিছুই জানি না। আমার কণ্ঠ না, আমি এসব কথা করিনি, আমি এসব দরকার করিনি। আমি চাই না বসে কারোর কাছে ভিজু খাইনি, শুনছেন? আমি হলো মসজিদের সভাপতি, গোরস্থানের সভাপতি, 1 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমিও চাই না বসে ঘুষো খাইনি। দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। এটি লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে সুপারিশ করা হবে। এই মাদ্রাসায় আয়া ও নৈশ প্রহরী পদে দরখাস্ত আহ্বান করে গত ২৬ মার্চ স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কেমাজউদ্দিন আহমেদ ভোরে মারা গেছেন। রাত 2:30টায় মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে নেওয়া হয় ল্যাবিড হাসপাতালে। পরে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। অধ্যাপক কেমাজউদ্দিন আহমেদের বয়স হয়েছিল 87 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার লিখিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। দেশ বিদেশের অনেক জার্নালে প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যাও শতাধিক। অধ্যাপক কেমাজউদ্দিন আহমেদ 1992 সালে 21 পদক লাভ করেন। করোনা আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। রাত 1:15টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 67 বছর। আগামীকাল শনিবার কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। গত 2 জুলাই করোনা উপসর্গ দেখা দিলে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের নমুনা পরীক্ষা করা হয়। পরে ফলাফল পজিটিভ আসলে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 12 জুলাই থেকে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরের শুরুতে জানিয়েছিলাম, খুলনার খানজাহান আলীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে 4 জন হয়েছে। খানজাহান আলীর পূর্ব মশিয়ালিতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কি হয়েছে কিনা? যারা নিহত হয়েছেন তারা সবাই কি একই পক্ষের নাকি বিপরীত পক্ষেরও কেউ মারা গিয়েছেন? আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সেই মশিয়ালিতে, যে জায়গা গতকাল রাতে আসলে ঘটনা ঘটেছিল। এই এলাকার অবস্থা কিন্তু এখনো আসলে থমথমে আছে। লোকজনের মধ্যে আসলে আতঙ্ক বিরাজ করছে, উত্তেজনা বিরাজ করছে এবং ভয়ও। আমরা এর আগেও কিন্তু আসলে বলেছিলাম যে কবির, মিল্টন, জাকারিয়া এবং জাতীয় বাহিনী যে গ্রামবাসীর উপর হামলাটা চালিয়েছে এবং তারপরে যে ঘটনা আছে, দুই পক্ষের মধ্যে 4 জন নিহত হয়। 4 জনের মধ্যে হচ্ছে গোলাম রসুল, নজরুল শেখ, সাইফুল ইসলাম এবং জিহাদ শেখ। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু আসলে সাধারণ মানুষের ভিতরে চাপা উত্তেজনা আছে, ভয় আছে, শঙ্কা যে আসলে কি হবে। এবং এলাকার যারা এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু আসলে জাকারিয়াদের উপর চরম ক্ষুব্ধ এবং সেই ক্ষুব্ধের ভবিষ্যৎ হিসেবেই কিন্তু আসলে গতকাল রাতেই যে এলাকাবাসী জাকারিয়ার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আসলে যে উত্তেজিত যে জনতা আছে সেই জনতা কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘরে কিন্তু আসলে আগুন ধরে দিয়েছে। আর তার পরপরে কিন্তু আসলে পুলিশ এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে এবং পুলিশ বেশ জোরদার নজরদারির মধ্যে রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে বলে কিন্তু পুলিশ আমাদেরকে জানাই। তবে বলছেন যে ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের বিষয়ে আসলে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। আর আসলে এর পরপরই এই ঘটনায় কিন্তু এখনো কোনো মামলা হয়নি বলে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। আমরা আসলে সব মিলিয়ে বলতে পারি এলাকায় কিছু চাপা উত্তেজনা বিরাজ করছে মানুষের মধ্যে এবং তার পরপরে কিন্তু আসলে শঙ্কাও রয়েছে যে যেহেতু একটা ঘটনা ঘটেছে এরপরে আসলে নিরীহ মানুষদের কি অবস্থা হবে বা নিরীহ মানুষদের হয়রানির শিকার হবে কিনা। গোলে আলো কেড়েছেন বেনজেমা। মঞ্চ প্রস্তুত, অপেক্ষা শুধু শিরোপা উদযাপনের। ডি স্টেফানো স্টেডিয়ামে দাপুটে শুরু রিয়ালের। 29 মিনিটে ডেডলক ভাঙেন বেনজেমা।
মৌসুমে ফ্রেঞ্চ ফরওয়ার্ডের এটি 20তম গোল। এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ধারালো জিদানের দল। 73 মিনিটে স্পট কিকে লিড ডাবল করেন বেনজেমা। 83 মিনিটে 1 গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে ভিয়ারিয়াল। ব্যবধান কমিয়ে উজ্জীবিত হয়ে ওঠে ইয়েলো সাবমেরিন। রিয়াল রক্ষণকে ব্যস্ত রাখলেও আর কোনো গোল পায়নি ভিয়ারিয়াল। শেষ পর্যন্ত শিরোপা উল্লাসে মেতে ওঠে রিয়াল। লা লিগা এটি গ্যালাকটিকোদের 34তম শিরোপা আর জিদানের অধীনে 11তম। ঝুলে আছে টি-20 বিশ্বকাপের ভাগ্য। এর সাথে জড়িয়ে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। বিশ্বকাপ স্থগিত হলে সেপ্টেম্বরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলা হবে না টাইগারদের। এদিকে করোনার কারণে সেপ্টেম্বরে বিসিবি হাই পারফরমেন্স দলের ক্যাম্প দেশের পরিবর্তে শ্রীলঙ্কায় করার পরিকল্পনা বিসিবির। এবছর বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচে নামা হবে কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে এ মাসে। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তাতে অপেক্ষা আরও বাড়বে টিম টাইগার্সের। 20 ওভারের বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 হতে পারত মাহমুদুল্লাহ দলের আদর্শ প্রস্তুতি, কিন্তু ঝুলে আছে ওই সিরিজের ভাগ্য। যদি আইসিসি ওয়ার্ল্ড টি-20 যেটা অস্ট্রেলিয়ায় আয়োজনের পরিকল্পনা রয়েছে সেটার ব্যাপারে কোনো নেগেটিভ সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের আমাদের যে প্রিপারেশনের জন্য যে সিরিজটা সেটা আয়োজনের সম্ভাবনা অত্যন্ত কম। সেপ্টেম্বরে বিসিবি হাই পারফরমেন্স দলের ক্যাম্প শুরু হওয়ার কথা, কিন্তু করোনা মহামারীতে পিছিয়ে যাওয়ার শঙ্কায় এইচপি কার্যক্রম। শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি উপমহাদেশের তুলনায় ভালো বিধায় সেখানে ক্যাম্প করার পরিকল্পনা অনেক দূরে এগিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে। যদি সম্ভব হয় বা সবকিছু পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা হাই পারফরমেন্স প্রোগ্রামটা আমাদের দেশেই করব। আর যদি সেক্ষেত্রে আমাদের দেশের পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা চেষ্টা করব শ্রীলঙ্কা বা অন্য কোনো অপশন এক্সপ্লোর করতে। খেলা নেই, তাই কোচিং স্টাফের সবাই ছুটিতে। আগস্ট থেকে ক্যাম্প শুরুর কথা মুশফিক তামিমদের। তখন কাজে যোগ দিবেন ডোমিঙ্গো ম্যাকেঞ্জি ভেটরিরা। তার আগে অবশ্য ঢাকায় এসে 2 সপ্তাহে কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। আমাদের ফিটনেস ট্রেনার এবং ফিজিও এবং অন্যান্য যারা সাপোর্ট স্টাফ আছেন এবং হেড কোচ এবং অন্যান্য স্পেশালিস্ট কোচ আছেন তারাও আমরা আশা করছি যে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যখন সিদ্ধান্তটা চূড়ান্ত করতে পারবো যে কবে থেকে আমাদের প্রোগ্রাম শুরু করব তার রিকোয়ার্ড যে সময়সীমা নির্ধারিত থাকবে তার আগেই চলে আসবেন। শনিবার থেকে ব্যক্তিগত অনুশীলনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম খুলে দিবে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে অন্যরকম লড়াই চলবে ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে। আগামী বছর বিশ্ব আসর আয়োজন নিয়ে তৈরি হবে জটিলতা। সত্য পেতে এরই মধ্যে 2 বোর্ডের মধ্যে শীতল যুদ্ধের আভাস মিলেছে। আর্থিক ক্ষতি এড়াতে মরিয়া বিসিসিআই আর নিজস্ব যুক্তিতে অটল ক্রিকেট অস্ট্রেলিয়া। সব মিলিয়ে চাপের মুখে পড়তে যাচ্ছে আইসিসি। বায়োসিকিউরড ভেন্যুতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। আয়োজক ইংল্যান্ড দেখিয়েছে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কি করে মাঠে খেলা ফেরানো যায়, কিন্তু সেই চ্যালেঞ্জ পার হতে হয়েছে ধাপে ধাপে, যেটা কেবল দ্বিপক্ষীয় সিরিজেই সম্ভব। বায়ো বাবলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে 16 দল নিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজন ভাবনার বাইরে। এমন অবস্থায় বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত এখন সময়ের ব্যাপার। এ মাসে আইসিসির জরুরি সভা থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তাতে ব্যাক টু ব্যাক টি-20 বিশ্ব আসর আয়োজন নিয়ে তৈরি হবে জটিলতা। অক্টোবর নভেম্বরের বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে পরবর্তী আসর হবে কোথায়? ক্ষমতা আর কূটনৈতিক মারপ্যাচে সমাধান খুঁজতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়া আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে। গণমাধ্যম জানাচ্ছে এ নিয়ে নাকি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে সিএ আর বিসিসিআই। এমনিতে 2021 সংস্করণ আয়োজনের সত্ত্ব ভারতের, কিন্তু নাগালের মধ্য দিয়ে বিশ্বকাপ ছিটকে যাওয়ায় মরিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া। আশ্রয় নেওয়া হচ্ছে সংবিধানের। তবে সবার আগে আবেগ আর কাণ্ডজ্ঞানেই সমাধান চাইছে অজিরা। যুক্তিটা প্রায় অকাট্য। এবছরের বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় বাতিল হলে পরের বছরের আয়োজন কিভাবে হয় ভারতে? যুক্তি হোক যতই অকাট্য, সেটা কেন মানতে চাইবে কুশলী ভারতীয়রা? 2021 ও টি-20 বিশ্বকাপ আয়োজনে ব্যর্থ হলে 2022 ও 23-এ ব্যাক টু ব্যাক 2টি মেজর টুর্নামেন্ট আয়োজনের ধাক্কা আসবে ভারতের ওপর। চাপ আছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর জন্য সুবিধাজনক সূচি নির্ধারণের। সবচেয়ে বড় চাপ ব্রডকাস্টারদের কাছ থেকে। ক্রিকেট মানেই ব্যাপক অর্থের ঝনঝনানি, যদি তা আয়োজন করা যায় মৌসুম বুঝে। আর যদি মিস হয়ে যায় তবে চাপবে বিশাল আর্থিক ক্ষতির বোঝা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল বিতরণ সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।